হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার নাসিফ, বর্তমানে অধ্যয়নরত আছি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষে। তো আজকে আমি তোমাদের এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পদার্থের গঠন এই চ্যাপ্টার সম্পর্কে, এই চ্যাপ্টারের যে বেসিক গুলো আছে ওগুলো আমি আমার ফার্স্ট ক্লাসে তোমাদেরকে ধারণা দিব। তো এই চ্যাপ্টারের যে বেসিক গুলো একজন কেমিস্ট্রি বিগিনার যে মাত্র কেমিস্ট্রি শুরু করতে যাচ্ছে, ধরো তোমরা এখন ক্লাস 9-এ যে স্টুডেন্ট গুলা আছে, ওগুলা তোমাদের মানে ওরা যদি কেমিস্ট্রিকে জানতে চায়, বুঝতে চায়, পড়তে চায়, সবার আগে তোমাকে এই চ্যাপ্টারের বেসিক সম্পর্কে জানতে হবে, যে মৌল কি, পরমাণু কি, অণু কি, এগুলো তোমাদেরকে বুঝতে হবে, একদম ভিতর থেকে বুঝতে হবে। এরপরে তুমি কেমিস্ট্রি ফিল করতে পারবা। এর আগে তুমি কখনোই কেমিস্ট্রি ফিল করতে পারবে না, বলবা কেমিস্ট্রি বোরিং। সো তোমাদের যাতে কেমিস্ট্রি বোরিং ফিল না হয়, সেজন্য আমি তোমাদেরকে আজকের এই লেকচারের মাধ্যমে এমন ভাবে সবকিছু বুঝিয়ে দিব যে তোমরা পরবর্তীতে কেমিস্ট্রিকে ভয় পাবা না। সো আসো, আজকে আমরা কেমিস্ট্রি কি কি সম্পর্কে আলোচনা করব এই চ্যাপ্টারের চ্যাপ্টার 3, সেটা আমরা টপিক লিস্টগুলো দেখে নিই। এই যে এখানে আমি টপিক লিস্টগুলো লিখে রেখেছি, যে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু ও অণু, মৌলের প্রতীক, সংকেত, পরমাণুর গঠন, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। সো এই যে ছোট ছোট টপিক গুলো আছে, এগুলা হয়তো তোমার কাছে মানে লাগতে পারে যে এগুলা কাজের না, কিন্তু এই যে ছোট ছোট টপিক গুলা, এগুলাই তোমার কেমিস্ট্রির ভিত তৈরি করে দিবে। যে এই টপিক গুলো ভালোভাবে মাথায় নিতে পারবে, বুঝে পড়তে পারবে, সে পরবর্তীতে আমি আশা করি কেমিস্ট্রিতে অবশ্যই ভালো করবে। সো বেশি কথা না বলে আমি টপিকে চলে যাই। তো প্রথমে মৌলিক পদার্থ। মৌলিক ও যৌগিক পদার্থ, আমি দুটো একসাথে করে দিই। ধরো তুমি একটা বাজারে গেলা, বাজারে গিয়ে তুমি একজন অনেস্ট দুধ ব্যবসায়ী থেকে তুমি 1 কেজি বা 1 লিটার দুধ নিলা। তো ওই 1 লিটার দুধ যে অনেস্ট, সেই দুধের ভিতর কিন্তু তুমি পানি পাবা না। কিন্তু তুমি একই বাজারে গিয়ে, তুমি হয়তো চিনো না, কিন্তু ওই বাজারে আরেকজন তোমার অসাধু দুধ ব্যবসায়ী আছে, যে দুধের ভিতর পানি মিশায়। তো তুমি ওই পানি মিশায় যে লোকটা, বা তুমি আর তোমার বন্ধু গেলা, তুমি নিলা ভালো দুধটা, ভেজাল মুক্ত দুধটা, কিন্তু সে নিল ভেজাল যুক্ত দুধটা, মানে যেটাতে পানি আছে। এখন মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ জিনিসটা ঠিক সেম। ধরো যে সকল পদার্থে তোমার সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা মৌলিক পদার্থ বলি। সো ধরো যে দুধে আমরা খালি দুধ, খাঁটি দুধ, দুধের বাইরে কিছু নাই, দুধে পানি মিশ্রিত নাই। তেমনি মৌলিক পদার্থ যেগুলা, সেগুলাতে খালি সেই পদার্থ থাকে। ধরো আমরা একটি মৌলিক পদার্থ বা মৌল কল্পনা করি। ম্যাগনেসিয়াম একটি মৌলিক পদার্থ বা তোমার মৌল। সো এই ম্যাগনেসিয়ামকে তুমি, এই যে ধরো এটা একটা হাতুড়ি কল্পনা করো, এই হাতুড়ি দিয়ে তুমি এই ম্যাগনেসিয়ামটাকে বাড়ি দিলে, বাড়ি দিতে 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 ক্ষুদ্র 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 একদম ছোট 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 ছোট, এই ধরো একটা বিন্দু, ধরো এগুলো ম্যাগনেসিয়ামের গুঁড়ি করা অংশ, এই একটা বিন্দু, সবচেয়ে ছোট কণাটাও যদি তুমি বের করো, ওইটার ভিতরে তুমি ম্যাগনেসিয়াম ছাড়া বাইরে কিছু পাবা না। তো এটা আমাদের মৌলিক পদার্থ। যে পদার্থকে আমরা ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাবো না, তাকে আমরা মৌলিক পদার্থ বলবো। আর যৌগিক পদার্থ, ধরো আমরা সবাই পূর্ববর্তী ক্লাসে আমরা জানি এটা কিসের সংকেত, নিশ্চয়ই পানির সংকেত তোমরা জানো। এই পানিকে যদি আমরা ভাঙি, তাহলে সেখান থেকে আমরা পাবো হাইড্রোজেন প্লাস অক্সিজেন। সো দেখো এখানে কিন্তু আর ওই যে ভেজাল দুধের কথা বলছি, যে ভেজাল দুধে খালি দুধ থাকবে না, পানি থাকবে, ঠিক তেমনি এখানে কিন্তু শুধু হাইড্রোজেন নাই। দেখছো হাইড্রোজেন যে নাই, হাইড্রোজেন প্লাস অক্সিজেন মানে এক্সট্রা একটা জিনিস আছে। তাহলে যে সকল পদার্থে তোমার একের অধিক, এক বা ততোধিক মৌল থাকে, সেগুলোকে আমরা বলবো যৌগিক পদার্থ। তো হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, হাইড্রোজেন আর অক্সিজেন একটা যৌগ গঠন করে বা যৌগিক পদার্থ গঠন করে, যার নাম পানি। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনটা আমাদের মৌলিক পদার্থ বা মৌল,
আর কোনটা আমাদের যৌগিক পদার্থ বা যৌগ। আমার মনে হয় তোমাদের আর সমস্যা থাকার কথা না। তো আমি পরবর্তী যে টপিক সেটাতে শিফট করে যাই। পরমাণু ও অণু। পরমাণু এই যে মৌলিক পদার্থ বললাম, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। ধরো তখন আমি তোমাকে বলছি যে ম্যাগনেসিয়ামকে ভাঙতে ভাঙতে আমরা একদম ছোট একটা কণা পেয়েছি। ধরো এটা হচ্ছে ম্যাগনেসিয়ামকে ভাঙলে একদম ছোট যে কণাটা ওটা, তো ওই যে ক্ষুদ্রতম কণা সেটাই হচ্ছে আমাদের পরমাণু। মানে ধরো এই যে ম্যাগনেসিয়াম আমরা এখানে লিখছি শুধু একটা সিঙ্গেল ম্যাগনেসিয়াম, এর মানে হচ্ছে এই যে ক্ষুদ্রতম একটা কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একটা কণা। এখন তুমি এই ম্যাগনেসিয়ামের সাথে আরেকটা ম্যাগনেসিয়াম যদি যোগ করে দাও তাহলে হবে আমাদের এমন যে তখন এটা আর ম্যাগনেসিয়াম পরমাণু থাকলো না, এটা হয়ে গেছে ম্যাগনেসিয়াম অণু। তার মানে ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে সিঙ্গেল আর এখানে সে সিঙ্গেল নাই, তার সাথে কেউ একজন অ্যাড হয়েছে, সেটা তার বউ হতে পারে, তার ফ্যামিলি মেম্বার হতে পারে, যে কেউ হতে পারে। তো যেহেতু ম্যাগনেসিয়াম সিঙ্গেল নাই, তার মানে ম্যাগনেসিয়াম এখন আমাদের অণুতে কনভার্ট হয়ে গিয়েছে। আর ম্যাগনেসিয়াম যখন নিজে সিঙ্গেল তখন সে আমাদের পরমাণু। তার মানে অনেকগুলো পরমাণু বা দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে আমাদের হচ্ছে অণু গঠন করে, এবং যেটা পরমাণু সেটা অবশ্যই সিঙ্গেল, একা থাকবে। এর পরবর্তীতে মৌলের প্রতীক। মৌলের প্রতীক কি জিনিস? আমরা জানি আমাদের প্রত্যেকের একটা নাম আছে। ধরো আমার নাম নাসিফ, আমি নিশ্চয়ই কোথাও লিখবো না এন, আমি লিখবো NASIF। এফ পুরো নামটা হচ্ছে তোমার, মানে যখন আমি আমার নাম বলবো তখন আমি এভাবে NASIF পুরো নামটা হচ্ছে উল্লেখ করব। কিন্তু এখানে প্রতীক বলতে মৌলের নামের হচ্ছে সংক্ষিপ্ত রূপকে বোঝায়। তাহলে একটা মৌল আমরা যদি কল্পনা করি, ধরো এখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের ইংরেজি নাম হাইড্রোজেন ধরো, তাহলে এখানে হাইড্রোজেনের ইংরেজি নাম হচ্ছে হাইড্রোজেন, কিন্তু আমরা কি করছি, হাইড্রোজেনের ইংরেজি নামের প্রথম যে লেটারটা সেটাকে ক্যাপিটাল দিয়ে আমরা হাইড্রোজেনটাকে প্রকাশ করছি, হাইড্রোজেন মৌলটাকে প্রকাশ করছি শুধুমাত্র তার মৌলের নামের প্রথম লেটার দিয়ে। তাহলে তুমি আমাকে বলো যে মৌলের প্রতীক কাকে বলে? তাহলে মৌলের প্রতীক হচ্ছে আমাদের ইংরেজি বা ল্যাটিন নামের, কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম যেই লেটার আছে সেটাকে বড় করে আমরা একটা সংক্ষিপ্ত রূপে প্রকাশ করি, সেটাই হচ্ছে আমাদের মৌলের প্রতীক। ধরো এখন এখানে কিছু তোমার ভিন্নতা আছে বা ডিফারেন্স আছে। দেখো এই যে কার্বন, আমরা জানি সি মানে কার্বন, কিন্তু আবার ধরো CH মানে কি, CR মানে কি, সরি CR মানে কি, ক্রোমিয়াম। ক্রোমিয়াম দেখো এখানে কার্বনকে আমরা সি দিয়ে প্রকাশ করছি, কিন্তু ক্রোমিয়ামকে আমরা সি দিয়ে প্রকাশ না করে CR দিয়ে প্রকাশ করছি। কেন এই ডিফারেন্সটা আসছে সেটা আমি তোমাদেরকে এখন জানাচ্ছি। যে তোমরা এর পরবর্তী চ্যাপ্টারে তোমরা হচ্ছে পর্যায় সারণী পাবা। পর্যায় সারণীতে অনেকগুলো মৌল আছে, তোমরা পরবর্তী চ্যাপ্টারে ঢুকলে পাবা। এখন আমি যা বলছি তা বিশ্বাস করো যে পর্যায় সারণীতে কার্বনও আছে, ক্রোমিয়ামও আছে, এবং সি দিয়ে আরো অনেকগুলো পরমাণু বা মৌল আছে। যে ধরো আরেকটা দেখাই আমাদের, যেমন ক্লোরিন সি দিয়ে শুরু হচ্ছে, তারপরে কোবাল্ট সি দিয়ে শুরু হচ্ছে। এখন আমি কার্বনে কেন হচ্ছে তোমার শুধু সি দিয়ে প্রকাশ করছি এবং ক্রোমিয়ামে কেন CR দিয়ে প্রকাশ করছি সেটা আমি তোমাদেরকে এখন ব্যাখ্যা করছি। যে
ধরো কার্বনটাকে আমরা এখানে স্ট্যান্ডার্ড হিসেবে শুধু সি, মানে একটা কার্বন শুধু সি দিয়ে প্রকাশ করি, কিন্তু এছাড়া সি দিয়ে যেগুলো আসবে আমাদের কাছে পরমাণুতে সেগুলোকে আমরা হচ্ছে এই যে তার প্রথম যে মৌলের নামের প্রথম যে লেটার সেটা বড় করে লিখে আর এগুলো থেকে যে কোনো একটা হচ্ছে লেটার নিয়ে সেটা স্মল আকারে লেখা হয়। বুঝতে পারছো আমার কথা? আশা করি বুঝতে পারছো। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, যে ধরো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমি বললাম আরো আগে যে ল্যাটিন নাম, ধরো তোমার এনএ, এনএ এর ল্যাটিন নাম হচ্ছে নাট্রিয়াম, আমি যদি ভুল না করি। এখানে দেখো এই যে এটা একটা ল্যাটিন নাম, তো এই যে ল্যাটিন নামেও কি করছি আমরা, এই যে ল্যাটিন নাম থেকে এই যে মৌলের নামের প্রথম যে লেটার সেটা বড় আকারে লিখছি এবং তার সাথে যে কোনো একটা লেটার, এই যে এন এ, এখানে আমরা সোডিয়ামের জন্য এ নিচ্ছি, প্রথম লেটারটাই নিচ্ছি, তাহলে এন এ এভাবে প্রকাশ করছি। আশা করি তোমরা কিভাবে মৌলের প্রতীক নির্বাচন করা হয় বা মৌলের প্রতীক কি জিনিস এটা এতক্ষণে ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন সংকেত কি জিনিস? অনেকগুলো মৌল বা পরমাণু যখন একসাথ হয়, ধরো যে হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, এখন এটা হয়ে গেছে H2, তাহলে এটা একটা সংকেত, এটা একটা অণু প্লাস হচ্ছে এটা একটা সংকেত। আবার ধরো তুমি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন যুক্ত হয়ে তোমার আমাদের অ্যামোনিয়া গঠন করে, এই যে অ্যামোনিয়া হচ্ছে আমাদের একটা সংকেত। সো তোমার মৌলগুলো যখন একত্রিত হয়ে একটা অণু গঠন করে বা কোনো যৌগ গঠন করে সেগুলোকে আমরা প্রকাশ করি এইভাবে, তাদের নামের প্রথম লেটার নিয়ে। ধরো আমরা জানি নাইট্রোজেনের জন্য এন দিয়ে প্রকাশ করি এবং হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন দিয়ে প্রকাশ করি, তখন একটা অ্যামোনিয়া গঠন করার জন্য আমাদের একটা নাইট্রোজেন এবং তিনটা হাইড্রোজেন লাগে। তো তখন আমরা এটাকে আমরা এভাবে প্রকাশ করি যে একটা নাইট্রোজেন এক আমরা লিখি না, একটা এন একটা মানে হচ্ছে সিঙ্গেল, সে একাই, আর হাইড্রোজেন তিনটা, এভাবে যখন লিখি তখন আমরা এটাকে একটা সংকেত আকারে যৌগটাকে প্রকাশ করি, বা এটাকে তুমি একটা অণুও বলতে পারো, যৌগটাকে প্রকাশ করি, অণু বা যৌগ। তো যৌগটাকে আমরা যেভাবে প্রকাশ করি সেটা আমাদের একটা সংকেত। সো এমন কেমিস্ট্রিতে হাজার হাজার সংকেত আছে, হাজার হাজার যৌগ আছে, যেগুলো তোমরা আস্তে আস্তে দেখবে। এরপরে আমরা শিফট হয়ে যাব পরমাণুর গঠন। দেখো এটা একটা ইন্টারেস্টিং টপিক, এই টপিকটা তোমাকে বুঝতে হবে ইনশাআল্লাহ, আমি যেভাবে তোমাদেরকে বুঝাই দিব। এরপরে তোমাদের পরমাণুর গঠন সম্পর্কে কোনো ধরনের কনফিউশন ইনশাআল্লাহ আজকের ক্লাসের পর থাকবে না। তো তোমরা একটু মনোযোগ দিয়ে আমার পড়াটা খেয়াল করো। পরমাণুর গঠন, এখন একটা পরমাণু গঠন বোঝার আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো তুমি আজকে একটা ধরো শার্ট কোম্পানিতে বা একটা গার্মেন্টসে চাকরি করছো বা গার্মেন্টসে হচ্ছে প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হিসাবে আছো। তো একটা শার্ট তৈরি করতে নিশ্চয়ই তুমি জানো যে শুধু সুতা দিয়ে হয় না, সেই শার্টে সুতা থাকে, রং থাকে, শার্টের বাটন থাকে, আরো বিভিন্ন উপাদান থাকে। সো এগুলো সবগুলো একসাথে হয়ে তোমাদের একটা জিনিস গঠন করে, ধরো একটা শার্ট গঠন করে। এখন একটা পরমাণু যে গঠন করবে নিশ্চয়ই পরমাণুর ভিতরে কিছু উপাদান থাকতে হবে। এখন এই পরমাণু গঠন করার জন্য আমাদের তিনটা মৌলিক উপাদান রয়েছে, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এটা হচ্ছে পরমাণু গঠনের মৌলিক উপাদান সমূহ। এই তিনটা উপাদান না থাকলে কখনোই পরমাণু গঠন হতে পারবে না, শুধুমাত্র হাইড্রোজেন ছাড়া। এখন তোমরা তোমাদের বইয়ে অনেক জায়গায় দেখবা যে হাইড্রোজেনের নিউট্রন থাকে না, কিন্তু কেন থাকে না সেটা আমি আজকে তোমাদেরকে ব্যাখ্যা করব। মনে হয় না অন্য টিচাররা তোমাদেরকে এটা ব্যাখ্যা করেছে কখনো, আমি আজকে তোমাদেরকে সেটা ব্যাখ্যা করে দেখাবো। তার আগে আমাদের পরমাণু যে মূল কণিকা ইলেকট্রন,
প্রোটন ও নিউট্রন। এখন আমরা দেখব কিভাবে একটা পরমাণু গঠন হয়। ধরো তুমি একটা সোডিয়াম মৌল বা একটা সোডিয়াম পরমাণু নিলা, তো এই সোডিয়ামের এই যে পরমাণু গঠন হচ্ছে এভাবে যে পরমাণুর একটা কেন্দ্র থাকে, কেন্দ্রে আমাদের থাকে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াস যার মাঝে থাকে প্রোটন ও নিউট্রন। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা পরমাণু ম্যানুফ্যাকচার হচ্ছে। সো এখানে থাকবে হচ্ছে আমাদের প্রোটন ও নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, আর পরমাণুর বাইরের অংশে আমাদের থাকে ইলেকট্রন, যেটা আদান হচ্ছে নেগেটিভ, আর প্রোটনের আদান হচ্ছে পজিটিভ, এবং নিউট্রন হচ্ছে আমাদের আদান নিরপেক্ষ। এই যে তোমাদের বই থেকে নেওয়া এই চার্ট, এই চার্টে আমি হচ্ছে সবগুলো লিখে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে তোমাদেরকে ব্যাখ্যা করব যে কোনটা হচ্ছে কি গুরুত্ব বহন করে একটা পরমাণু গঠনে। দেখো ফার্স্টে যদি আমরা ইলেকট্রনে যাই, এই যে দেখো ইলেকট্রনের প্রতীক, ইলেকট্রনকে আগে আমরা মৌলের প্রতীক করেছি, এখন আমরা ইলেকট্রনের প্রতীক। তার মানে কি, ইলেকট্রনের নামকরণের জন্য একটা সিঙ্গেল লেটার দিয়ে আমরা সেটাকে নামকরণ করি, সেটা হচ্ছে ই। আমরা ইলেকট্রনকে প্রকাশ করি ই দিয়ে, এবং এই ইলেকট্রনটা হচ্ছে আদান, ইলেকট্রনটা হচ্ছে মানে ইলেকট্রনের আদান হচ্ছে নেগেটিভ, পজিটিভ না। এটার মান হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব বা সি। আর এই ইলেকট্রনের, যেহেতু ইলেকট্রন পরমাণুর একটি নির্দিষ্ট জায়গা দখল করে, যেহেতু সেটা একটা উপাদান, নিশ্চয় তোমার বা পদার্থ যেহেতু সে নিশ্চয় জায়গা দখল করে, তার নিশ্চয় একটা ভর থাকবে। যেহেতু ইলেকট্রন একটা জায়গা, নির্দিষ্ট জায়গা পরমাণুর ভিতরে হচ্ছে দখল করে এই যে ইলেকট্রন, তাহলে নিশ্চয় তার ভর থাকবে। সেই ভরটা হচ্ছে, ভরের মান হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এখন তোমাদের বইয়ে কোশ্চেন আসার সময় সব সময় গ্রামে আসে না জিনিসটা, এটাকে হচ্ছে ধরো মুছে লিখি, নিচে লিখলে দেখবা না। এই যে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এখন তোমাদের এমসিকিউ যখন আসবে তখন আসবে যে নিচের কোনটি হচ্ছে ইলেকট্রনের ভর। এখন সেখানে তোমাকে গ্রামের কোনো অপশানই দিল না, বা গ্রামের অপশন দিল 28, তুমি পাচ্ছ না খুঁজে। তখন তোমাকে দিল যে 9.11 ইন্টু 10⁻31 কেজি, 9.11 ইন্টু 10⁻29 গ্রাম। এখন তো তুমি কনফিউশনে পড়ে গেছো, কিরে আমি তো পড়লাম যে -28 গ্রাম, তাহলে গ্রামের কোনো অপশনই নেই, তার মানে কোশ্চেন ভুল। না ভাইয়া তুমি ভুল। কেন? এটাকে যখন আমরা গ্রামে লিখছি তখন সেটা -28, কিন্তু যখন আমরা কেজিতে লিখছি তখন সেটা -31 হবে। কেন হবে সেটা দেখি। আমরা জানি যে 1 গ্রাম সমান সমান হচ্ছে 10⁻³ কেজি, বা 1 কেজি সমান সমান হচ্ছে 1000 গ্রাম। এই যে 10⁻³ মানে কি, 1/10⁻³ মানে 1/1000। যদি তোমার 1 কেজি সমান সমান 1000 গ্রাম হয়, তাহলে 1000 গ্রাম সমান সমান যদি 1 কেজি হয়, তাহলে 1 গ্রাম সমান সমান আমাদের নিশ্চয় 1/1000। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, এই যে 1/1000 কে আমরা লিখতে পারি 1/10⁻³। 10⁻³ মানে কি, 10 ইন্টু 10 ইন্টু 10। তো এটাকে আমরা লিখতে পারি কি 10⁻³ 10 ইন্টু 10 কে আমরা লিখি কিভাবে, দুইটা 10 ধরো, এটাকে লিখে হচ্ছে 10 স্কয়ার, চারটা 10 থাকলে আমরা লিখি 10⁻⁴। তেমনি 1000 কে আমরা লিখতে পারি 10⁻³ 1/10⁻³। যখন আমরা এটাকে ডিরেক্ট লিখবো, মানে 10⁻³ কে আমরা যদি 3 কে যদি উপরে উঠাই দিই, তখন এটার আগে একটা মাইনাস চলে আসে, মানে এই জিনিসটাকে জাস্ট এভাবে লিখছি 10⁻³ তো তোমার এখন আমাদের দেওয়া আছে যে গ্রামে ধরো 9.11 10⁻⁻28 গ্রাম। এখন আমরা জানি কি, ধরো আমাদের কেজিতে নিতে হবে, তাহলে আমরা জানি তোমার
1 কেজি সমান সমান 1000 গ্রাম। তাহলে উল্টা করে লিখলে 1000 গ্রাম সমান সমান 1 কেজি। তাহলে 1 গ্রাম সমান সমান 1/1000 কেজি। তাহলে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম সমান সমান হচ্ছে এই যে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 বাই 1000 কেজি। এখন তুমি দেখো এই যে 10 টু দি পাওয়ার 1000 কে আমরা কি লিখতে পারি, আমি যদি লিখি 1000 কে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 3 আকারে, 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28। তাহলে এখন আমি তোমাকে বলছি যে 10 টু দি পাওয়ার 3 কে আমরা 1/10 টু দি পাওয়ার 3 কে আমরা কিভাবে লিখতে পারি, 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখানে এটা এভাবে আছে, মানে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 1/10 টু দি পাওয়ার 3 আকারে সাথে গুণ আকারে আছে। এখন আমরা এটাকে লিখতে পারি 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28, এই যে 10 টু দি পাওয়ার 3 এটা মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3, সো এটাকে আমরা গুণ আকারে লিখে দিচ্ছি। এখন তুমি দেখো ভাইয়া, আমরা জানি পাওয়ার উপরে যোগ হয়ে যায়, তো তুমি যদি যোগ করো মাইনাস 28 প্লাসে প্লাস মাইনাস 3, এখন তোমার আসছে কি 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। এই যে এটার মান হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। এভাবে করে তোমরা অনেক একক কনভার্ট করতে পারবা, গ্রাম থেকে কেজি, কেজি থেকে গ্রামে। এই যে এই বেসিকটা ইউজ করে অনেক কিছু কনভার্ট করতে পারবা, সেজন্য আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। একটু সময় নিয়েছি, দুঃখিত আমি দেখিয়ে দেওয়ার জন্য। তাহলে তোমার কোশ্চেনে যদি আসে যে একটি ইলেকট্রনের ভর কত গ্রাম, তখন তুমি দিবা 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। কিন্তু যদি বলে যে কত কেজি অপশনে থাকে, তখন তুমি দিবা 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। এটা যদি তুমি শুধু মুখস্থ করতা, তাহলে তুমি পদে পদে আটকাইতা, পদে পদে তুমি সাফার করতা। এটাই হচ্ছে মূল সমস্যা। তোমাকে সাফার করা যাবে না, তোমাকে বুঝতে হবে যে জিনিসটা কিভাবে এসেছে। ডিরেক্ট দেখলা মুখস্থ করলা, এভাবে পড়া হয় না ভাইয়া। তোমাকে হচ্ছে অবশ্যই বুঝতে হবে যে কিভাবে আসছে। যাক, এই টপিকে আমরা আলোচনা না করি। পরবর্তীতে আমাদের ইলেকট্রনের, যেহেতু আমরা ভর জেনে গেছি, এখন ইলেকট্রনের আপেক্ষিক আধান হচ্ছে তোমাদের -1 এবং আপেক্ষিক ভর হচ্ছে 0। এরপরে যদি আমরা প্রোটনে যাই, প্রোটন, দেখো প্রোটনকে আমরা পি দিয়ে প্রকাশ করি প্রতীক, এবং প্রোটনের ভর হচ্ছে +1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 গ্রাম। এখন দেখো ইলেকট্রনের হচ্ছে মাইনাস, মানে ইলেকট্রন আদান কি, ইলেকট্রনের আদান নেগেটিভ, এবং প্রোটনের আদান হচ্ছে পজিটিভ। দেখো ইলেকট্রন এবং প্রোটনের আদান পরস্পর সমান, কিন্তু এরা একে অপরের বিপরীত। এখন ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, প্রোটন নিশ্চয় তোমার একটা জায়গা দখল করে, প্রোটনের নিশ্চয় একটা ভর থাকবে, সেটা হচ্ছে 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম, আর +1 এখন তুমি দেখো এখানে যদি আমাদেরকে বলতো প্রোটনের ভর কেজিতে অপশনে থাকতো, তখন তুমি কত লিখতা, নিশ্চয় লিখতা +1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 22। কেন, সেই যে 1000 দিয়ে ভাগ, যে এই যে এখানে আসলো 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে 1000 দিয়ে ভাগ, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে গুণ, গুণ করে দিলা, তখন হচ্ছে এত কেজি। এগুলো তোমাকে এমসিকিউতে মানে অনেক হেল্প করবে, এমসিকিউতে আশা করি তোমার এমসিকিউ ভুল হবে না। এখন তুমি দেখো আমাদের যেই নিউট্রন, নিউক্লিয়াস, প্রোটন প্লাস নিউট্রন। এখন নিউট্রন হচ্ছে আদান নিরপেক্ষ, অর্থাৎ এর আদান 0। কেন নিউট্রন নিরপেক্ষ সেটা আমি তোমাদেরকে এখন বুঝাবো, যে নিউট্রনের আমাদের পরমাণুতে কাজ কি, পরমাণু গঠনের নিউট্রন কেন আমাদের লাগে। তার আগে নিউটনের ভর এই যে 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম, এবং এর আপেক্ষিক আধান হচ্ছে 0 এবং আপেক্ষিক ভর হচ্ছে 1।
একটা পরমাণু যখন গঠন করছি তার কেন্দ্রে হচ্ছে আমাদের প্রোটন থাকে। এখন আমরা জানি কি প্রোটন পজিটিভ চার্জ বহন করে। তো তুমি যদি এই প্রোটনটাকে ধরো সোডিয়াম কথা কল্পনা করো, সোডিয়ামে আমার ভাইয়ের কথা বিশ্বাস করো যে 11টা প্রোটন থাকে। যখন এই প্রোটনের পরিমাণ অনেক বেশি হয়ে যায় 1 2 3 4 5 6 7 8 9 10 11, ধরো এটা একটা সোডিয়াম, সোডিয়ামে 11টা আমাদের প্রোটন আছে। প্রোটন হচ্ছে কি পজিটিভ আধান। এখন এই পজিটিভ আধান আমরা জানি কি একে অপরকে বিকর্ষণ করে। যেহেতু সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, তখন যদি আমাদের পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে শুধু প্রোটন থাকতো তাহলে এরা একে অপরের সাথে বিকর্ষণ করে হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই যে এই আমাদের নিউক্লিয়াস, এটা ভেঙে এই অংশ দুই ভাগে ভাগ হয়ে যাওয়া, 3 ভাগ 6 ভাগ 10 ভাগ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন হচ্ছে না ভাইয়া? এটা হচ্ছে না আমাদের এই যে নিউট্রন বালাজির কারণে। কেন? নিউটন হচ্ছে আদান নিরপেক্ষ। সে কি করে? এদেরকে সংঘর্ষ করতে দেয় না, ঘুষাঘুষি মারামারি বিকর্ষণ এগুলা করতে দেয় না। সে এদের ভিতরে 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 গিয়ে, যেহেতু সে আদান নিরপেক্ষ, ভিতরে ভিতরে গিয়ে এদের সাথে একটা তোমার যুগল গঠন করে, যার জন্য এই নিউক্লিয়াসটা আমাদের স্থিতিশীল হয়ে পড়ে। এখন সে আর ধনাত্মক আদান বা সবগুলা ধনাত্মক আদান বিকর্ষণ করতে পারছে না, তখন সে স্থিতিশীল থাকে এবং সে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। যদি নিউট্রন না থাকতো সেক্ষেত্রে কিন্তু ভাইয়া আমাদের পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসটা বিকৃত হয়ে যেত। এখন তার বাইরে থাকে হচ্ছে আমাদের ইলেকট্রন, যা হচ্ছে আদান নিরপেক্ষ। তোমাদের বইয়ে আমি একটু আগে বলছিলাম যে মানে একটা টপিক বা একটা লাইন লেখা আছে কয়েকবার করে যে হাইড্রোজেন, একমাত্র হাইড্রোজেনে আমাদের, সেটা একটা পরমাণু কিন্তু হাইড্রোজেনে আমাদের কোনো নিউট্রন থাকে না। এখন ভাইয়া তুমি বই পড়ার সময় এই লাইনটা পড়ে চলে যেতা, স্কিপ করতা, যে নিউট্রনে মানে হাইড্রোজেনে নিউট্রন থাকে না। কিন্তু কেন থাকে না সেটা কিন্তু তুমি মাথায় কোশ্চেন আসলে তোমাকে বলার কেউ নাই। এখন আমি তোমাকে বলে দিব যে কিভাবে তোমার এই যে নিউট্রনটা হাইড্রোজেনে থাকে না। সো এই যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, সেটা তোমরা পরবর্তীতে জানবা পারমাণবিক সংখ্যা কি আর ভর সংখ্যা কি। তো তাতে ইলেকট্রন থাকে হচ্ছে 1টি এবং প্রোটনও থাকে শুধুমাত্র 1টি। এখন প্রোটন হচ্ছে পজিটিভ আধান, তার নিউক্লিয়াসে 1টি মাত্র প্রোটন আছে। এখন একে কারোর সাথে বিকর্ষণ করতে পারবে? তার তো প্রোটন 2টা না 4টা না, একটা মাত্র আধান, একটা মাত্র প্লাস, তার পাশে কোনো অন্য জমিদার নাই। তো সে কি তার সাথে ঠেলাঠেলি করতে পারবে? পারবে না নিশ্চয়। তাহলে যেহেতু সে পারছে না, তাহলে আমাদের নিউক্লিয়াসের প্রয়োজন এখানে নাই। সো এই জন্য নিউট্রনের প্রয়োজন আমাদের নাই। এই জন্য একমাত্র পর্যায় সারণীতে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে আমাদের নিউট্রন অনুপস্থিত। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে কেন অনুপস্থিত। এখন ভাইয়া এটা একটা স্থিতিশীলতা। এখন দুই ধরনের স্থিতিশীলতা আছে পরমাণুতে, একটি পরমাণুতে দুই ধরনের স্থিতিশীলতা আছে। আরেকটা হচ্ছে তোমার ইলেকট্রিক স্থিতিশীলতা, মানে তোমার বৈদ্যুতিক স্থিতিশীলতা। এই বৈদ্যুতিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য আমাদের প্রোটন, আমরা জানি কি পজিটিভ আধান, প্লাস এটাকে আমাদের নিরপেক্ষ করার জন্য, এটাকে আদান নিরপেক্ষ করার জন্য পরমাণুর বাইরে আমরা ঋণাত্মক আদান যুক্ত মাইনাসকে দেই, ইলেকট্রনকে দেই। তখন এই যে প্লাস পরমাণুর কেন্দ্রে এবং এই যে মাইনাস, সেটা হচ্ছে তোমাদের স্থিতিশীলতা বজায় রাখে। কিভাবে রাখে? ধরো তোমার পরমাণু কেন্দ্রে 11টা প্রোটন আছে, ঠিক সেম সংখ্যক ইলেকট্রন তোমার পরমাণুর বাইরে আছে, তার মানে তারা স্থিতিশীলতা বজায় রাখছে। কিন্তু
যদি তোমার বাইরে ইলেকট্রন থাকতো 12টা এবং ভিতরে প্রোটন থাকতো 11টা, তখন তাদের যে বৈদ্যুতিক স্থিতিশীলতা সেটা বিঘ্ন হয়ে যেত। কিভাবে? এই যে আমাদের 12-11 একটা ইলেকট্রন বাড়তি, এই ইলেকট্রনের কারণে পুরো পরমাণুটা আমাদের ঋণাত্মক হয়ে যেত। কি হয়ে যেত? ঋণাত্মক হয়ে যেত। তখন আর সে আদান নিরপেক্ষ নয়। তোমাদেরকে জানতে হবে যে একটা পরমাণু শুরুতে আদান নিরপেক্ষ থাকে। যদি আদান নিরপেক্ষ না হয় তখন সে এই যে মৌল বা পরমাণুটা আছে অন্য কোনো পরমাণুর সাথে বিক্রিয়া করার জন্য উৎসাহিত হবে বা করবে। অন্য কোনো কারো কাছ থেকে সে অন্য কোনো যৌগ, মৌল বা পরমাণুর সাথে বিক্রিয়া করে সে স্থিতিশীলতা অর্জন করার চেষ্টা করবে। তখন সে আর একটা তোমার পরমাণু রইল না। তো এই জন্য আমাদের পরমাণু বা মৌল তোমার স্থিতিশীলতা রক্ষার জন্য এক তোমাদের এই যে বৈদ্যুতিক যে স্থিতিশীলতা সেটা রক্ষা করে, আর এই যে নিউট্রন আর প্রোটন এখানে আরেকটা স্থিতিশীলতা রক্ষা করে। তো আশা করি তোমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই যে টপিকটা আছে এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমার মনে হয় না যে তোমাদের ভিতরে কোনো ধরনের কনফিউশন আছে। যদি তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকে, এই ভিডিওটা যে পেজে আপলোড হবে তার নিচে কমেন্ট করবা, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে অ্যানসার দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমরা জানবো পারমাণবিক সংখ্যা। কাকে পারমাণবিক সংখ্যা বলে? ধরো সোডিয়াম একটা মৌল, এই মৌলে তোমার পারমাণবিক সংখ্যা আমরা কোথায় লিখব? একটা মৌলের প্রতীকের লেফট সাইডের নিচের অংশে আমরা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি। জেড দ্বারা প্রকাশ করি পারমাণবিক সংখ্যা। যে এই যে পারমাণবিক সংখ্যা জেড, সে পর্যায় সারণীতে কত নম্বর অবস্থানে এই যে মৌলটা সোডিয়াম মৌল আছে সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে। না হলে আমরা সোডিয়াম কোথায় আছে সোডিয়াম খুঁজে পেতে আমাদের অনেক কষ্ট হইতো। তো সেই জন্য আমাদের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এগুলো ইউজ করা হয়। সো পারমাণবিক সংখ্যা সোডিয়ামে 11, সেটা আমি লিখলাম তার মৌলের প্রতীকের লেফট সাইডের নিচের অংশে। এখন আরেকটা জিনিস তোমার ভর সংখ্যা, যাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। ভর সংখ্যা ভাইয়া এই যে সোডিয়াম, এই যে একটা মৌল, মৌলের বাম সাইডের বা লেফট সাইডের উপরের অংশে থাকে। তখন আমরা ভর সংখ্যাটাকে এই যে উপরে যদি লিখি, আমরা জানি সোডিয়ামের ভর সংখ্যা 23, সো এই যে 23টা তোমার এখানে চলে আসবে। এভাবে আমরা একটা মৌলের এই যে এটা একটা প্রতীক, তার পারমাণবিক সংখ্যা, তার ভর সংখ্যা। এখন ভাইয়া তুমি জানো যে নিউক্লিয়াসের কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে, কিন্তু তোমরা কি বলতে পারবা যে আমি এই যে পরমাণু তোমাকে দিয়ে দিলাম তার ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যাটাই আমাদের একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা। তো এখন তুমি কি বের করে দিতে পারবা যে নিউট্রন সংখ্যা কতটি? আমরা জানি কি নিউক্লিয়াসের কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে, তো প্রোটন আর নিউট্রন থাকে। তো প্রোটন আর নিউট্রনের যোগফল আমাদের কি নিউক্লিয়াস, বা এটা ভর সংখ্যা। ভর সংখ্যা সমান সমান একটা পরমাণুর প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তো আমরা সোডিয়ামকে যদি কল্পনা করি, সোডিয়ামের প্রোটন সংখ্যা বা পি আমাদের কত? 11, বা পারমাণবিক সংখ্যা কত? 11। আর নিউট্রন সংখ্যা আমাদের অজানা, সেটা আমরা n দিয়ে প্রকাশ করলাম, এবং ভর সংখ্যা আমরা এ আমরা জানি কত দেওয়া আছে, দেখো 23। এখন যদি তুমি নিউট্রন সংখ্যা বের করতে চাও তাহলে তুমি সিম্পলি এটা থেকে এটা বিয়োগ করে দাও, অবশ্যই তোমার নিউট্রন সংখ্যা চলে আসছে। তাহলে তোমার এই যে ভর সংখ্যা নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা মাইনাস
প্রোটন সংখ্যা। সো ভর সংখ্যা হচ্ছে আমাদের a বা 23 মাইনাস প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের p 11, তাহলে আমাদের আসছে কত 12। এখন ভাইয়া তুমি তোমার পরবর্তী যে পর্যায় সারণী চ্যাপ্টার আছে ওটা খুলবা, খুলে দেখবা সোডিয়ামকে খুঁজে বের করবা, দেখবা সোডিয়ামের তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আর তোমার ভর সংখ্যা হচ্ছে 23 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে তোমার 12। এভাবে তুমি যে কোনো পরমাণুর যদি ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা জানা থাকে বা প্রোটন সংখ্যা জানা থাকে তুমি তার হচ্ছে নিউট্রন সংখ্যা তোমার বের করে ফেলতে পারবা। আশা করি ভাইয়া তোমরা এই টপিকটা পুরো মানে ঠিকভাবে বুঝতে পেরেছো। আমার মানে আমি যে এই প্ল্যাটফর্মে এসেছি যে তোমাদের ক্লাস নেওয়ার জন্য, আমার অনেক আগের ইচ্ছা ছিল যে আমি স্টুডেন্টদেরকে যাই পড়াবো আমি চেষ্টা করব, আমি যে সকল জায়গায় আটকে যেতাম পড়ার সময়, দেখা গেছে আমি ক্লাস 9 10 যখন পড়তাম অনেক জিনিস আমি বুঝতাম না, আমি টিচারের কাছে হচ্ছে অনেক কিছু প্রশ্ন করতাম না যে কেন আসছে, কিন্তু নিজে অনেক চেষ্টা করতাম যে কেন আসছে বের করার জন্য। কিন্তু এখন আমি চাচ্ছি যে তোমরা এই ধরনের টপিকে এসে স্ট্রাগল না করো, সেজন্য আমি তোমাদেরকে যাই পড়াবো সেটা অবশ্যই এক একটা লাইন ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে পড়াবো। যদি তোমরা বইয়ের কোনো লাইনে তোমরা বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে বা ভাইয়ার আইডিতে নক করবা, ভাইয়া তোমাদেরকে যেভাবেই হোক, ভাইয়া যদি জানাও না থাকে তারপরও আমি বের করে দিব যে এই জিনিসটা কিভাবে লজিক্যালি ঘটছে, কোন একটা লাইন কিভাবে, মানে একটা লাইন আমি লিখলাম এবিসিডি, এখন এটা যে এবিসিডি সেটা আমি তোমাদেরকে বুঝাই দিব ইনশাআল্লাহ। আজকে আমি আপাতত আমাদের এই পদার্থের গঠন যে চ্যাপ্টার এটার এতটুকুতে আমি হচ্ছে তোমাদেরকে শেষ করব, যে বেসিক গুলো আশা করি কভার হয়ে গিয়েছে। পরবর্তীতে আমি ইনশাআল্লাহ আরো 2 বা 3টা ক্লাস নিব, সেটা ক্লাসের ডিউরেশনের উপর ডিপেন্ড করবে, পড়ার ডিউরেশনের উপর ডিপেন্ড করবে যে আমি তোমাদেরকে কতটুকু ডিটেইলসে পড়াতে পারবো, সীমাবদ্ধতার উপর ডিপেন্ড করবে। সো আমি আশা করি যে আর 2টা বা 3টা ক্লাস বা 2টা ক্লাস হইতে পারে, 3টা ম্যাক্স 2টা ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টার সম্পূর্ণ শেষ করে দিব। আজকের জন্য আমি তোমাদের এতটুকুতে শেষ করছি। আর ভাইয়ারা তোমরা আজকে গিয়ে বইটা খুলবা, খুলে 1টা ঘন্টা একটু এই যে টপিক লিস্ট আছে এগুলাতে টাইম দিবা আর নিজে পড়বা। এখন ভাইয়ার কথা কিছু কিছু জায়গায় তোমার হচ্ছে মানে তুমি বুঝতে না পারো, এ পৃথিবীর যে কোনো টিচার হোক তুমি শুরুতেই হচ্ছে বুঝতে পারবা না, ক্যাচ করতে পারবা না। তুমি যখন এই যে বইটা পড়বা তখন কিছু না কিছু অবশ্যই আমার পড়া থেকে হচ্ছে তুমি বুঝো নাই। তুমি যখন বইটা পড়বা ভাইয়া তোমাকে 100% গ্যারান্টি দিতে পারি যে তুমি যখন বইটা পড়বা তখন আমার কথা লাইন বাই লাইন মিলে যাচ্ছে এবং তুমি মাথায় বুঝতে পারতেছো যে ওমা এটা কেমিস্ট্রি, এভাবে পড়ে কেমিস্ট্রি, হ্যাঁ এভাবেই পড়ে। ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা, ভাইয়াকে বিলিভ করো, বইটা পড়ো, নিজের বইটা ফেলে রেখো না, পড়ালেখা করো, ইনশাআল্লাহ লাইফে ভালো কিছু করতে পারবা। আসসালামু আলাইকুম, এখানে শেষ করছি আজকের ক্লাস।